আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে রেসিজম ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে আসলে কি রেসিজম আছে? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সেটা যথারীতি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে আমি চলে আসছি একটা পার্কে। এটা আসলে পার্কের সাথে লাগানো আবার একটা বিচও দেখা যায়, তো আপনাদেরকে দেখাবো কোথায় আসছি। প্রথমেই দেখায় আসলে গাড়ি পার্ক করেই দেখলাম এখানে একটা গাছ খোদাই করে, এই যে দেখেন গাছ খোদাই করে পাখি বানানো হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন গাছ খোদাই করে পাখি বানানো হয়েছে। তারপর হচ্ছে এদিকে কি আছে, এই যে একটা বাদুড় বানানো হয়েছে। এটা পুরোটাই কিন্তু একটা গাছ। হ্যাঁ, দেখেন গাছ খোদাই করে কি সুন্দর ওরা পাখি বানাইছে। ঠিক আছে, এই যে দেখেন, দেখছেন কি কিউট একটা পেঁচা বানাইছে। তো এরকম গাছ খোদাই করে ওরা আসলে আরো অন্য অনেক জিনিসও বানাইছে, অনেক জায়গায় ঘোরার অনেক জায়গায়, ওগুলো একটু দূরে দূরে। তো এই পার্কটা আমার বাসার অনেক কাছে। তো পার্কে আসলে চলে আসছি আপনাদের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্যে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে পার্কটা কেমন। হ্যাঁ, অস্ট্রেলিয়ার পার্কগুলো আসলে সুন্দরই হয়, বেশ অনেক গাছ থাকে দেখতে পাচ্ছেন। এই যে বাচ্চাদের খেলার জন্য একটা প্লে জোন থাকে, ওখানে দেখা গেছে প্যারেন্টসরা আজকে যেহেতু শনিবার উইকেন্ড, তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে খেলতে। এই পার্কটার যে জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে, এই যে দেখেন, সেটা হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে উঠে দেখাই। এই যে দেখছেন এখানে একদম আমাদের ওই যে বান্দরবানে একদম এন্ড মোমেন্টে গিয়ে যে পুরো একদম পাহাড় দেখা যায়, আকাশ দেখা যায়, ঠিক সেম এরকম একটা একদম এন্ড পয়েন্ট বানানো হয়েছে যেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে এবং দূরে হচ্ছে অনেকগুলো ডলফিনও দেখা যাচ্ছে। এগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, বাট আমি চোখে দেখতে পাচ্ছি আর কি। বেশ সুন্দর জায়গাটা। এই যে দেখেন, এই যে পার্কে বাচ্চারা খেলতেছে, সুন্দর। আর এদিকে হচ্ছে সমুদ্রটা, আর পেছনে হচ্ছে গাছপালা, বসার জায়গা, বারবিকিউ করার জায়গা, সবকিছুই আছে। প্রত্যেকটা উইকেন্ডেই আসলে একটু চেষ্টা করি একটু পার্কে আসার বা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার। সবসময় দেখা গেছে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠে না, তো বাসার কাছাকাছি পার্কগুলোতে চলে আসি, তাতে শরীরটাও একটু ভালো থাকে আর মনটাও ফ্রেশ থাকে। আর হচ্ছে আপনাদের জন্য ভিডিওটাও বানানো হয়ে যায়, আর আপনাদেরকে নতুন একটা জায়গাও দেখানো হয়ে যায়। মানে একসাথে আসলে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে আর কি, রদ দেখা কলা বেচা বলা যায়। তো আজকে আপনাদের সাথে যে আমি ইনফরমেশনটা শেয়ার করব সেটা হচ্ছে, অনেকে আমাকে ইনবক্সে হচ্ছে কমেন্ট করে জানতে চেয়েছে, মেইল করে কমেন্টে জানতে চেয়েছে, এরপর হচ্ছে অনেক মাধ্যমেই আসলে জানতে চেয়েছে যারা অস্ট্রেলিয়া আসতে চাচ্ছে বা হচ্ছে যারা এখন ভিসা পেয়েছে, প্লেনের টিকিট কাটা শেষ হয়ে গেছে, অস্ট্রেলিয়া আসবে আর কি। তো তারা অনেকেই জানতে চেয়েছে যে অস্ট্রেলিয়াতে রেসিজমটা কেমন। তো আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে রেসিজম ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে আসলে কি রেসিজম আছে? চলুন বেশি কথা না বাড়িয়ে নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করা যাক অস্ট্রেলিয়াতে রেসিজম আছে কি নেই, এবং থাকলেও কীরকম আছে, কত পার্সেন্ট আছে। প্রথমে আসি রেসিজম বা বর্ণবাদ শব্দটার মানে কি। এটা মানে হচ্ছে যখন কোনো একটা জাতি বা গোষ্ঠী মনে করে যে তারা অন্যান্য সবার চাইতে শ্রেষ্ঠ এবং আলাদা। তো রেসিজম বা বর্ণবাদ এটা আসলে কোনো শব্দ না, এই শব্দটা আসলে বাস্তব অভিজ্ঞতার অনেক বড় একটা অংশ জুড়ে থাকে এই রেসিজম শব্দটার প্রতিফলনটা। তো যারা আমাকে প্রশ্ন করেছিল যে অস্ট্রেলিয়াতে রেসিজম আছে কিনা, তাদের জন্য আমি আমার জীবনের কিছু এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি অস্ট্রেলিয়া এসে এক্সপিরিয়েন্স করেছি আর কি। তো এটার মধ্যে একদম প্রথম যে এক্সপিরিয়েন্সটা আমার মনে পড়ে সেটা হচ্ছে এখানকার একটা খুব নামকরা সুপার শপে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। সুপার শপটার নাম আমি বলবো না। সুপার শপটাতে আমি আসলে 4 বার ইন্টারভিউ দিতে গিয়েছি এবং 4 বারই দেখা গেছে সেম এক্সপিরিয়েন্স আমার হয়েছে। তো প্রথমবার যখন আমি ইন্টারভিউ দিতে যাই, তখন হচ্ছে যে ম্যানেজার সে আমাকে দেখেই বলে, হোয়াই ইউ আর সো কিউট। তো পরে আমি তো মনে মনে খুবই খুশি যে মানে অজি কেউ আমাকে কিউট বলছে, তার মানে আমি আসলেই হয়তো কিউট, মানে আমি তো বিশাল খুশি।
আমাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, সেগুলো সব আনসারও আমি দিলাম। এরপরে আমি বাসায় আসার জন্য, যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আমি বাসে উঠে বাসায় যেতে আমার 1 ঘন্টা সময় লাগতো আর কি। তো আমি বাসে উঠে বসলাম, বসে হচ্ছে আমি জাস্ট মেইল চেক করতেছিলাম যে হচ্ছে মানে অন্য কোনো মেইল আসছে আর কিনা আর কি, যে ভার্সিটির কোনো মেইল আসছে কিনা, বা অন্যান্য যেসব জবে আমি অ্যাপ্লাই করছি ওই জবগুলো থেকে কোনো ইন্টারভিউ কল আসছে কিনা, এটার জন্য আমি মেইল চেক করতেছিলাম। তো মেইল বক্সে ঢুকে আমি দেখলাম যে হচ্ছে আমি জাস্ট বাসে ওঠার আগেই মানে আমি যে ইন্টারভিউটা দিতে গেছিলাম, যেখানে আমাকে কিউট বলা হয়েছে, সেখান থেকে আমাকে রিজেকশন লেটারটা পাঠাই দিছে, মানে আমি রিজেক্টেড। হ্যাঁ, তো আমি তো কারণ বুঝতে পারলাম না যে কেন আমি রিজেক্টেড হইলাম আর কি। এরপরে ওই সেম ব্র্যান্ডেরই সুপার শপে অন্য একটা ব্রাঞ্চে আমি ইন্টারভিউ দিতে গেছি। তো সেখানেও অজি ম্যানেজার ছিল। তো অজি ম্যানেজার আমাকে বলতেছে যে এখানে এটা তো আসলে খুব ভারী কাজ, এগুলো তুমি করতে পারবা কিনা, তোমার এগুলো করার এক্সপিরিয়েন্স আছে কিনা, বিকজ ইউ আর সো কিউট। তো পরে আমি চিন্তা করলাম যে সেম কথাটা মানে সেকেন্ডবার আমি যখন ইন্টারভিউ দিতে গেছি আবার আমাকে সেম কথাটা বলছে, তাহলে এই কিউটের মিনিং নিশ্চয়ই অন্য কিছু। এরপর আমি আসলে ওই সুপার শপটাতে আরও 2বার ইন্টারভিউ দিছি। যাই হোক, ওরা আমাকে নেয় নাই, ওরা আমাকে হায়ার করে নাই। বাট আমার হাজব্যান্ড ওই সুপার শপে যেহেতু জব করে, তো দেখা গেছে মানে রেফারেন্স থাকলে ওই সুপার শপে জব পাওয়াটা খুব ইজি। তো ও রেফারেন্স দিয়ে মোটামুটি অনেকেরই জব হয়েছে ওই সুপার শপটাতে, যাদের হাইট এবং ওয়েট খুবই ভালো, তাদের সবারই জব হয়েছে, কেউই রিজেক্টেড হয় নাই। হ্যাঁ, হয়তো বা 3-4বার ইন্টারভিউ দেওয়ার পরে কারো জব হয়েছে, 1বার ইন্টারভিউ দিয়ে কারো জব হয়েছে, 7-8বার ইন্টারভিউ দিয়ে কারো জব হয়েছে, বাট জব হয়েছে। এবং কাউকেই হচ্ছে যাদের হাইট ওয়েট ভালো তাদেরকে এটা বলা হয় নাই যে হোয়াই ইউ আর সো কিউট। হ্যাঁ, পরে আমি বুঝলাম যে হোয়াই ইউ আর সো কিউট এটার মিনিং হচ্ছে যে তুমি এত শর্ট কেন, তুমি এত ছোট কেন, মানে তুমি আমাদের কাজগুলো করতে পারবা না। ঠিক আছে, এটার পেছনের মিনিংটা এটাই দাঁড়ায়। এটা আমি অনেক পরে গিয়ে বুঝতে পারছি। তো পরে আমি আসলে এই ধরনের সুপার শপগুলোতে অ্যাপ্লাই করাই বন্ধ করে দিয়েছি, কারণ যেহেতু আমি হাইটে অনেক শর্ট, তো দেখা গেছে আর এখানকার অস্ট্রেলিয়ার সবগুলো দোকানগুলোতে আর কি র্যাকগুলো অনেক উঁচুতে উঁচুতে থাকে। তো দেখা গেছে ওগুলো মানে কোনো মই ছাড়া বা টুল ছাড়া ওগুলো পর্যন্ত আমার রিচ করা সম্ভব না। তো আমি যদি ম্যানেজার পোস্টে থাকতাম, আমিও হয়তো মানে আমার মতো শর্ট কাউকে হায়ার করতাম না, কারণ যাকে দিয়ে আমার কাজ হবে না তাকে দিয়ে আমি নিশ্চয়ই আমার দোকানটা চালাতে পারবো না আর কি। তো এটা আসলে আমি রেসিজম হিসেবে ধরবো না, কারণ দেখা গেছে এখানকার অ্যাভারেজ যে হাইটটা মানে অজিদের যে হাইটটা সেটা অনেক বেশি, এটা দেখা গেছে 6 ফিটের কাছাকাছি। এবং এখানকার যেসব মহিলারা আছে তাদেরও হাইট বেশ ভালোই, মানে 5 ফিট 8-9, কোনো কোনো ক্ষেত্রে 6 ফিট দেখা যায়। ওদের হাইট এবং ওয়েট দুটোই খুবই ভালো যারা এসব সুপার শপে জব করে, ম্যানেজার পোস্টে আছে। তো এটাকে আসলে আমি এটা হয়তো রেসিজম, বাট আমি শর্ট এটা আসলে কি বলবো, সৃষ্টিকর্তা আমাকে যেরকম বানাইছে সেরকমই। বাট যারা আমার মতো শর্ট আছে, যারা অস্ট্রেলিয়া আসতেছে, তাদের জন্য বলবো যে সুপার শপে বা হচ্ছে অন্যান্য যে রিটেল শপগুলো আছে, হ্যাঁ, ওগুলোতে জব পাওয়া আপনাদের জন্য ডিফিকাল্ট হবে, কারণ এখানে হাইটটা আসলেই খুবই ম্যাটার করে। এখন আসি সেকেন্ড এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি রিসেন্টলি যেখানে জব করছি বাচ্চাদের স্কুলে আর কি। তো বাচ্চাদের স্কুলে দেখা গেছে সব কিছুই আসলে ভালো, বাট কিছু কিছু ক্ষেত্রে যেখানে কোঅর্ডিনেটর বা ম্যানেজার যে সে যদি অজি হয়, মানে সব ক্ষেত্রে আমি বলবো না, বাট রিসেন্টলি আমি একটা স্কুলে গিয়েছিলাম, ওখানকার যে ম্যানেজার মানে উনি অজি, তো ওনার হাইট ওয়েট তো মানে খুবই ভালো। যাই হোক, উনি যেটা করে, উনি যখনই দেখে যে এশিয়ান কেউ আসছে, মানে দেখা গেছে এক একদিন এক এক স্কুলের ডিউটি থাকে, তো ওই স্কুলে আমি যখনই যাই বা আমার সাথে যেসব অনেক সময় অনেক ইন্ডিয়ান, নেপালি বা হচ্ছে বাংলাদেশি অনেকেরই দেখা হয়েছে, তো সবারই সেম এক্সপিরিয়েন্স যে হচ্ছে আমাদেরকে দেখলে মানে এশিয়ান, বিশেষ করে ব্রাউন পিপলদেরকে দেখলে উনি কেমন জানি একটু রুডলি বিহেভ করে, খুব রুডলি তাকায় এবং হচ্ছে
মানে আমাদেরকে দেখলে ওনার মনে হয় রীতিমতো মাথা নষ্ট হয়ে যায় যে এরা কেন এখানে আসছে, এরকম টাইপের অবস্থা। এটা যদি শুধু আমার নিজের একজনের এক্সপিরিয়েন্স হতো তাহলে আমি বলতাম না যে এটা শুধু আমার সাথেই হচ্ছে। মানে আমার ওই স্কুলে যতজন যায়, যেসব ইন্ডিয়ান, নেপালি, ভুটানিজ বা হচ্ছে বাংলাদেশি যারাই যায় সবারই সেম এক্সপিরিয়েন্স, সবাই সেম কথাই বলছে যে উনি এভাবেই সবার সাথে কথা বলে, মানে আমাদের সাথে আর কি, এশিয়ানদের সাথে উনি এভাবেই কথা বলে, এভাবেই রুডলি উনি তাকায়। আর হচ্ছে উনি ইচ্ছা করে মানে অস্ট্রেলিয়ার যে মানে ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা আর কি, ওদের যে অ্যাকসেন্টটা, এটা আসলে প্রথম প্রথম যারা আসে তাদের জন্য ধরাটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ ওদের অ্যাকসেন্টটা আসলে অন্যান্যদের সাথে মিলে না, ইউএসএ ইউকে এদের সাথে মিলে না, ওদের অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট। তো দেখা গেছে তাও মানে মোটামুটি জিসটা বুঝে আনসারটা দেওয়া যায়, বাট উনি স্পেশালি আমাদেরকে দেখলে এমনভাবে উনি কথা বলে, এত স্পিডে উনি কথা বলে, বা এমন কিছু ওয়ার্ড ইউজ করে উনি কথা বলে যাতে আমরা কথাগুলো না বুঝি। হ্যাঁ, পরে আবার উনি বলে যে হচ্ছে তুমি আমার কথা বুঝো নাই কেন, আমি তোমাকে এতবার করে বললাম বাট তুমি আমার কথা বুঝো নাই কেন। কিন্তু উনি কিন্তু বলছে স্পিডে, এবং হচ্ছে এমনভাবে বলছে যাতে আমরা না বুঝি, এবং উনি জানে যে হচ্ছে আমরা ওনার কথা বুঝতে পারবো না, এজন্য ইচ্ছা করে উনি এই কাজটা করে আর কি। তো এটা এটা এক ধরনের রেসিজম বলা যায়। এরপরে আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এক ছোট ভাইয়ের, সে হচ্ছে একটা সুপার শপে ট্রলি কালেকশনের জব করে। তো তার যে ম্যানেজার অজি, তো সে কি করে, সে যখন প্রথমে জয়েন করছে সেও অনেক স্পিডে কথা বলে, আর যখন হচ্ছে আমার ওই ছোট ভাই কথা বলে তখন সে হচ্ছে ইচ্ছা করে বলে হচ্ছে মানে এটাও প্রথমে বুঝে নাই যে হচ্ছে ওকে ব্যঙ্গ করে করতেছে। এরপরে দেখলো যে রিপিটেডলি সে এই মানে এটাই করে আর কি, যখনই ও কথা বলতে চায় তখনই হচ্ছে সে মানে এমন একটা ভান করে যে ও বুঝতেছে না, ওর কথাটা সে ঠিক বুঝতেছে না, তো না বুঝে সে এরকম করতেছে। হ্যাঁ, পরে সে করলো কি, সে যখন বুঝলো যে ওকে ব্যঙ্গ করতেছে, পরে ও এখন ওই ম্যানেজার কথা বলার সময় করা শুরু করছে। পরে ও মনে হয় বুঝতে পারছে যে মানে ওর ওই ব্যঙ্গ করাটা মানে আমার ওই ফ্রেন্ড ধরতে পারছে, এরপর এখন আর সে করে না এটা। তো এরকমই আর কি কিছু দেখা গেছে, এগুলো আসলে মজারও কাহিনী, আবার রেসিজম মনে করলে রেসিজম আর কি। এরপর ফোর্থ এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটা বাসা রেন্ট নেওয়ার সময়। হ্যাঁ, তো বাসা মোটামুটি এখানে দেখা গেছে বেশিরভাগ বাসাই যারা ওনার থাকে তারা রিয়েল এস্টেট এজেন্টকে দিয়ে থাকে, বা হচ্ছে অন্যান্য এজেন্টকে দিয়ে থাকে, ওরাই হচ্ছে সব টেনেন্ট ম্যানেজ করে, সবকিছু ম্যানেজ করে আর কি। তো দেখা গেছে আমি বাসার ইন্সপেকশনে গেছি, এজেন্টের সাথে আমার কথা হয়েছে, সব ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, সবকিছুই একদম ঠিকঠাক। হ্যাঁ, জাস্ট হচ্ছে মানে আমার সব ডকুমেন্টগুলো ওনার ভেরিফাই করবে, ভেরিফাই করে দেন হচ্ছে আমাকে বাসাটা দিবে আর কি, কনফার্ম করবে। তো এমন সময় গিয়ে এজেন্ট আমাকে মেইল পাঠাইলো যে হচ্ছে ওনারকে সে ডকুমেন্টগুলো দিছে, বাট ওনার হচ্ছে আমাকে বাসাটা দিতে রাজি না। হ্যাঁ, ওনার হচ্ছে একজন অজি, খুবই বয়স্ক, তো উনি আমাকে বাসাটা দিতে রাজি না, কারণ হচ্ছে উনি স্পেশালি আসলে উনি যখন আমার পাসপোর্টটা দেখছে আর কি, ওখানে ডকুমেন্টের মধ্যে তো পাসপোর্ট দিতে হয়, তো উনি যখন আমার পাসপোর্টটা যখন দেখছে যে এটা এশিয়ান পাসপোর্ট, তো উনি এজেন্টকে বলছে যে কোনো এশিয়ানকে উনি ওনার বাড়িটা ভাড়া দিবে না। তো এটা আসলে কি বলবো, এটাও একটা রেসিজম, বাট দেখা গেছে আমাদের দেশের সাথে যদি তুলনা করি তাহলে এটা কিছুই না, কারণ ওদের দেশে আমরা থাকতে আসছি, তো ওনার পছন্দ হইতেই পারে যে উনি অজিকে ভাড়া দিবে, বা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি কাউকে ভাড়া দিবে, এশিয়ান কাউকে ভাড়া দিবে না। বাট আমাদের দেশে কি হয়, আমাদের দেশে তো দেখা গেছে মানে আমরা সবাই বাংলাদেশি, বাট আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে বাসা ভাড়া করার ক্ষেত্রে আমরা যেটা ফেস করে আসছি, আমাদের দেশে রেসিজম আসলে অনেক বেশি বলবো আমি অস্ট্রেলিয়ার চাইতে। কারণ দেখা গেছে এখন তো আরো অনেক বেড়ে গেছে, আগেও ছিল, মানে একটা বাসা আমরা দেখতে গেছিলাম পুরো একদম ঠিকঠাক, জাস্ট অ্যাডভান্স মানি দিব, তখন হচ্ছে বাড়ির মালিক আমাদেরকে, বাড়ির মালিক মনে করছিল যে আমরা মুসলিম, তো তখন হচ্ছে বাড়ির মালিক আমাদেরকে ফোন করে বলছে যে মানে আসলে এটা তো আমার ভাইয়ের ফ্ল্যাট, তো আমার ভাই আসলে মুসলিম ছাড়া ভাড়া দিবে কিনা আমি জানি না, তো এগুলো করে আমাদেরকে ভাড়া দেয় নাই। আরেকটা বাসা আমরা দেখতে গেছি, সেখানে হচ্ছে দারোয়ানি আমাদেরকে বলছে যে হচ্ছে মানে এই বাড়ির মালিক হিন্দু, ভাড়া দেয় না। তো দেখা গেছে আসলে অজি কেউ যদি এশিয়ান কাউকে বাসা ভাড়া দিতে না চাই, এটা আমি খুব একটা রেসিজম ধরবো না, এর চাইতে অনেক বেশি রেসিজম আমাদের দেশেই আছে আর কি। এখন আসি ফিফথ এক্সপিরিয়েন্স। এখানে আসলে এটা অস্ট্রেলিয়া হলেও যেহেতু এটা মাল্টিকালচারাল কান্ট্রি, অন্যান্য দেশের মানুষরাও এখানে এসে স্থায়ীভাবে বসবাস করতেছে, আর অন্যান্য দেশের মানুষের মধ্যে এখানে ইন্ডিয়ান এবং চাইনিজদের সংখ্যা অনেক বেশি।
আর ইন্ডিয়ানরা আসলে এখন দেখা গেছে প্রচুর পরিমাণে বিভিন্ন অর্গানাইজেশনে আসলে ম্যানেজারিয়াল পোস্টগুলো ওরা হ্যান্ডেল করতেছে। এটার একমাত্র কারণ হচ্ছে ওদের ইংলিশ স্পিকিং স্কিল। হ্যাঁ, তো ওদের যেহেতু স্কিলটা খুবই ভালো, তো ওই ম্যানেজারিয়াল পোস্টগুলো ওরা খুব সহজেই আর কি হ্যান্ডেল করতে পারতেছে। তো এই এক্সপিরিয়েন্সটা আসলে আমার হাজব্যান্ডের, ও প্রথমেই অস্ট্রেলিয়া আসার পরে যে সুপার শপটাতে জব নিয়েছিল আর কি, তো ওখানে দেখা গেছে ওর ম্যানেজার ছিল ইন্ডিয়ান। তো আমাদের আসলে নাম দেখে তো মনে হয় যে হচ্ছে আমরা ইন্ডিয়ান। আমার হাজব্যান্ডের নাম দেখে উনি প্রথমে মনে করছিল যে ও ইন্ডিয়ান। তো ওকে মোটামুটি দেখা গেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ খুব বেশ ভালোই শিফট দিছে। হ্যাঁ, উইকলি 20 ঘন্টা 24 ঘন্টা এরকম করে শিফট দিছে। এরপরে একদিন হচ্ছে কি জানি কারণে ডকুমেন্টস চেক করতেছিল, পরে ওকে জিজ্ঞাসা করলো হচ্ছে যে তুমি ইন্ডিয়ার কোন স্টেট থেকে আসছো। পরে আমার হাজব্যান্ড বললো যে হচ্ছে আমি তো ইন্ডিয়ার কোন স্টেট থেকে আসি নাই, আমি বাংলাদেশ থেকে আসছি, আমি বাংলাদেশি। এরপরে মোটামুটি ম্যানেজার তো মাথা খারাপ হয়ে গেল। এর পরের সপ্তাহ থেকেই ম্যানেজার ওকে একদম শিফট কমাই দিল। দেখা গেছে উইকলি মানে কোনো মতে আর কি 5-6 ঘন্টা দেয়, কারণ 5-6 ঘন্টা না দিলে আবার দেখা গেছে এটার একটা ইম্প্যাক্ট পড়ে ম্যানেজারের উপরে। তো উইকলি 5-6 ঘন্টা দেওয়া শুরু করলো, যেখানে কোথায় দিত 20 ঘন্টা 24 ঘন্টা, সেখানে হচ্ছে উইকলি 5-6 ঘন্টা দেওয়া শুরু করলো। আর হচ্ছে তার যে ইন্ডিয়ান টিম মেম্বাররা ছিল, তার আন্ডারে যেসব টিম মেম্বাররা ছিল তাদেরকে হচ্ছে 24 ঘন্টা 30 ঘন্টা মানে ওর শিফটগুলো তাদের কাছে সে মানে ভাগ করে দিল আর কি। তো এটা একটা রেসিজম, এটা অজিদের কাছ থেকে না, এটা দেখা গেছে অন্য দেশের মানুষের কাছ থেকে পাওয়া রেসিজম আর কি। 6th এক্সপিরিয়েন্স, হ্যাঁ 6th এক্সপিরিয়েন্সের মধ্যে আছে হচ্ছে এয়ারপোর্টে, মেলবোর্ন এয়ারপোর্টে আমি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি আর কি রেসিজমের, সেটা হচ্ছে আমি যখন পার্থে আসতেছি মেলবোর্ন থেকে, তো আমি প্লেনের টিকিট কাটছি $300 দিয়ে। মেলবোর্ন থেকে পার্থের প্লেনের ফেয়ার আসলে 250 থেকে 300-র মধ্যে ভ্যারি করে। খুব রিসেন্টলি কাটছি দেখে, মানে 2 দিন আগে কাটছি দেখে আমার $300 পড়ছে আর কি। তো যাই হোক, ওখানে হচ্ছে লেখা ছিল যে 40 মিনিটস আগে, মানে বোর্ডিং টাইমের 40 মিনিটস আগে গিয়ে পৌঁছাইতে হবে। তো আমি 40 মিনিটস থেকে জাস্ট আমার 3 মিনিট লেট হয়েছিল। হ্যাঁ, কারণ হচ্ছে গাড়ি পার্ক করতে, ওখানে গাড়ি পার্কিংটা এত বাজে মেলবোর্ন এয়ারপোর্টে, মানে এমন পেঁচানো যে পার্কিং খুঁজে পেতেই অনেক সময় লেগে যায়। তো পার্কিং খুঁজে পেতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছিল। তো পার্কিং করে এসে গাড়ি এরপরে তাড়াতাড়ি দৌড় দিয়ে হচ্ছে ঢুকছি, 3 মিনিট লেট হয়েছে জাস্ট, এমন না যে মানে আমার 30 মিনিট লেট হয়েছে। পরে আমি রিসেপশনে গিয়ে বললাম যে হচ্ছে আমার তো এখন তার 1 ঘন্টা পরে ফ্লাইট, মানে আমার এখন মানে বোর্ডিংটা যাতে ও শেষ করে আর কি। তো সে আমাকে বললো হচ্ছে এখন কয়টা বাজে। তা আমি বললাম যে আমি জাস্ট 3 মিনিট লেট, এই জন্য আমি খুবই সরি, আমার আসলে পার্কিং পেতে খুব ঝামেলা হয়েছে, এই জন্য আমার লেট হয়ে গেছে। পরে সে আমাকে বললো যে আজকে আর হবে না, মানে আজকের ফ্লাইটে তুমি যেতে পারবা না পারতে, কারণ আজকে অলরেডি বোর্ডিং আমরা ক্লোজ করে দিছি। তো ওরা আমি অনেক রিকোয়েস্ট করলাম যে দেখো আমার কালকে থেকেই ক্লাস শুরু, আমার এনিহাও যেতে হবে, আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং আমি যে $300 দিয়ে টিকিটটা কাটছি, ওই $300টাও আমার কাছে অনেক ম্যাটার করে। হ্যাঁ, এটা আমার জন্য অনেক হিউজ একটা অ্যামাউন্ট। তো আজকে আমার এনিহাও যেতে হবে, আমার না গেলে ক্লাসও মিস হয়ে যাবে, আমার টাকাও লস হয়ে যাবে। ঠিক আছে, তুমি একটু মানে কোনোভাবে একটু যদি কনসিডার করা যায়, আমাকে একটু কনসিডার করো। পরে ও তো আমাকে কোনোভাবেই কনসিডার করলো না, মানে অথচ আমার পাশ দিয়ে একজন হচ্ছে এখানকার অজি আর কি, সে জাস্ট কাঁধে একটা ব্যাগ নিয়ে আসছে, সে আমার সেম টাইমে আসছে 3 মিনিট লেট করে, বাট তার মানে বোর্ডিং কমপ্লিট করে তাকে পাঠাই দিল। হ্যাঁ, বাট আমাকে সে সেই সুযোগটা দিল না, কারণ আমার কাছে লাগেজ ছিল, ওর কাছে শুধু হচ্ছে কাঁধের একটা ব্যাগ ছিল। তো আমার কাছে লাগেজ ছিল বা যাই ছিল, আমি তো লাগেজের জন্যও টাকা পে করছি, তাই না? আমার কাছে লাগেজ ছিল দেখে লাগেজটা আবার চেক করতে হবে, মানে বিভিন্ন সিকিউরিটি ইস্যুর কারণে সে জাস্ট 3 মিনিট লেটের কারণে আমাকে সে ওই ফ্লাইটটাতে ফ্লাই করতে দেয় নাই। তো আমার টাকাও লস হয়েছে, আমি ক্লাসও করতে পারি নাই। এরপরে আবার 1 সপ্তাহ পরে গিয়ে আবার সেম $300 দিয়ে আমি টিকিট কাটছি। হ্যাঁ, তো এটা আসলে একটা মানে খুব বড় রেসিজম আর কি। হয়তো আমি অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডার হইলে ওরা আমার সাথে এই কাজটা করতো না। আচ্ছা, এখন হচ্ছে লাকি 7 এক্সপিরিয়েন্স। হ্যাঁ, লাকি 7 আমার এক্সপিরিয়েন্স হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে। যেহেতু আমি গাড়ি চালাতে পারি না, তো আমি বেশিরভাগ সময় বাস বা ট্রেন ইউজ করি। তো সেম কাহিনী, মানে এটা আমি আসলে রেসিজমের কাতারে ফেলতাম না, বাট সেম কাহিনী আমি মেলবোর্নেও ফেস করছি, আমি পার্থেও ফেস করছি। এটা আসলে অজিদের কাছ থেকে না, কারণ যেসব অজি বাস ড্রাইভাররা আছে তারা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে তাদের আমি কোনো রেসিজম দেখি নাই। তারা সবসময়ই দেখা গেছে হেল্প করার চেষ্টা করছে। অজি ড্রাইভার যারা আছে, দেখা গেছে আমি অনেক দূরে আছি, আমার অনেক বড় একটা রাস্তা পার হইতে হবে, বাট হাত দেখাইলে তারা দাঁড়াইছে এবং হচ্ছে আমাকে বাসে নিয়ে তারপরেই তারা গেছে। আমি পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে রেসিজম ফেস করছি
করছি হচ্ছে যারা কি বলবো আমাদের দেশের উপজাতি টাইপের চেহারা আর কি, যাদের যেসব দেশ আছে চায়না, কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, হ্যাঁ, তো এই সব কান্ট্রির তো চেহারাগুলো আসলে সিমিলার। তো কোন কান্ট্রির আমি তো আসলে বুঝতে পারতেছি না, বাট এই চেহারার আর কি ড্রাইভার ছিল মেলবোর্নেও, পার্থেও। হ্যাঁ, মেলবোর্নে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বাসে উঠছি, উঠার পরে এখানে যেটা নিয়ম সেটা হচ্ছে প্যাসেঞ্জার বাসে উঠবে, উঠার পরে সিটে বসবে, সিটে বসার পরে তারপরে বাস হচ্ছে স্টার্ট দিবে। হ্যাঁ, বাট সে যেটা করলো, আমি জাস্ট উঠছি, উঠে আমি বসতেও পারি নাই, আমি জাস্ট বাসের হ্যান্ডেলটা ধরছি, সে এমনভাবে বাসটা টান দিছে, মানে আমি জাস্ট পড়তে পড়তে মানে নিজেকে কোনোভাবে ট্যাকেল দিয়ে বসে গেছি সিটে। এরপর আমি হাতেও ব্যথা পাইছিলাম। সেই ড্রাইভারও এই উপজাতি চেহারার একজন ছিল। এরপর পার্থে যেটা রিপিটেডলি হয়েছে আর কি, পার্থে হয়েছে ওর হচ্ছে মানে দেখা গেছে একটা ছোট রাস্তা, আমি এই সাইড থেকে ওই সাইডে পার হব, আর এখানে বাস আসলে আসে দেখা গেছে একটা বাস যাওয়ার পরে 10 থেকে 20 মিনিট পরে বাসটা অন্য আরেকটা বাস আসে আর কি। তো দেখা গেছে আমরা যখন কোনো একটা জবের জন্য বের হই বা হচ্ছে ক্লাস ধরার জন্য বের হই, তো ওই 20 মিনিট পরে যদি আমি বাস ধরি তাহলে আমার ক্লাসটাও মিস হয়ে যাবে, আমার অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে, বা আমার জবের ক্ষেত্রে দেখা গেছে আমি জবে পৌঁছায় আমি 30 মিনিটের স্যালারি পাবো না। হ্যাঁ, তো এটা আসলে অনেক বড় লস। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যেসব অজি ড্রাইভারদের কথা বলতেছি, তারা দেখা গেছে রাস্তা পার হওয়া পর্যন্ত তারা ওয়েট করে, তারা তারপর আমাকে নিয়ে গেছে। বাট এই যে মানে অন্যান্য যে দেশগুলোর কথা বলতেছি, চায়না, কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, যাই হোক আর কি, হোয়াটএভার, এই ধরনের মানে বাস ড্রাইভারগুলো আমি দেখছি যে হচ্ছে আমি হাত দেখানোর পরেও জাস্ট আমি দেখা গেছে বাস স্ট্যান্ডের বাসের যে স্ট্যান্ডটা আপনাদেরকে দেখাইছিলাম লাস্ট একটা ভিডিওতে, ওই স্ট্যান্ড থেকে আমি জাস্ট মানে 5 কদম দূরে আর কি, সে তাও আমার জন্য দাঁড়ায় নাই, সে জাস্ট টান দিয়ে বাসটা মানে চালু করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তো আমার ওই বাসটা মিস হয়ে গেছে, এরপরে আমার আবার দাঁড়ায় থাকতে হয়েছে নেক্সট বাসের জন্য, 20 মিনিট আমার এক্সট্রা দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেদিন আমি ক্লাস ধরার জন্য আসলে যাচ্ছিলাম, আমি অ্যাটেন্ডেন্স পাই নাই। আরেকদিন সেম কাহিনী হয়েছে এবং বাস ড্রাইভারের চেহারাও ওই সেম টাইপেরই ছিল। আমি জাস্ট মানে বাস দাঁড়াই ছিল, আমি জাস্ট রাস্তাটা পার হব, রাস্তাটা পার হয়ে আমি বাস, বাট সে আমার জন্য দাঁড়ায় নাই, সে চলে গেছে। আমার আবার বাস মিস হয়েছে, এরপর আমি জবে গিয়ে আমার 30 মিনিটের স্যালারি পাই নাই। মানে এই সেম কাহিনী দেখা গেছে আমি রাস্তা পার হবো বা হচ্ছে আমি স্ট্যান্ড থেকে একটু দূরে আসি, 9-10 কদম দূরে আসি, বাট ওরা দাঁড়ায় নাই, ওরা মানে চলে গেছে। জানি না মানে আমাদেরকে দেখলে কেন ওরা এমন করে, বাট কোনো অজি ড্রাইভারদেরকে আমি দেখি নাই এই কাজ করতে। তো এটা আসলে দেখা গেছে অন্য দেশের মানুষের কাছ থেকে পাওয়া রেসিজম আর কি। এগুলোই ছিল আমার গত 1.5 বছরের কিছু লাইফ এক্সপিরিয়েন্স আর কি রেসিজমের। তো দেখা গেছে কিছু অজিদের কাছ থেকে আর কিছু হচ্ছে অন্যান্য কমিউনিটির লোকজনের কাছ থেকে পাওয়া। বাট আমি বলবো এগুলো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, অন্যদের অভিজ্ঞতা হয়তো অন্যরকম হতেই পারে, কিন্তু ওভারঅল অস্ট্রেলিয়া খুব দারুণ একটা দেশ। এখানকার বেশিরভাগ মানুষই খুবই হেল্পফুল, খুবই ফ্রেন্ডলি এবং খুবই আন্তরিক। দেখা গেছে 90 থেকে 95% লোকই মানে খুবই ভালো, তারা খুব ওয়েলকাম করে অন্যান্য কান্ট্রির মানুষজনকে। খুবই কম পার্সেন্টেজ আছে, 2 থেকে 5% হয়তো রেসিজম করে আর কি, বাট আসলে দেখা গেছে ওদের পার্সেন্টেজটা খুবই কম। ওই যে বললাম না, অন্যান্য কমিউনিটির মানুষজন সহ অ্যাড হয়ে পার্সেন্টেজটা হয়তো বেড়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, কিছু মানুষ আসলে সব দেশেই থাকে যারা অন্য মানুষকে একটু নিচু করে দেখে আনন্দ পায়। আমাদের দেশের কথাই কি বলবো, আমাদের দেশে এখন যেগুলো চলতেছে আর কি, দেখা গেছে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে হেয় প্রতিপন্ন করে খুবই আনন্দ পাচ্ছে। আর আমাদের দেশে যারা উপজাতি আছে তাদেরকে তো দেখা গেছে আমাদের মধ্যে অনেকে আছে যারা বাংলাদেশি হিসেবেই মনে করে না। তো সেদিক থেকে চিন্তা করলে অস্ট্রেলিয়া খুব ভালো একটা দেশ, এখানে অত রেসিজম আছে এটা আসলে বলা যায় না। আর এই দেশে আসলে আমরা কেন আসছি, এই দেশে আমরা আসছি হচ্ছে সোশ্যাল সিকিউরিটির জন্য, যেটা আমাদের দেশে নেই, যেটা আমাদের দেশেও নেই, ইন্ডিয়া পাকিস্তান কোথাওই নেই এই সোশ্যাল সিকিউরিটি। এই সোশ্যাল সিকিউরিটির জন্য আমাদের এই দেশে আসা। তো এই সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা কোনো রেসিজমের শিকার হচ্ছে কিনা সেটা আমাদের কনসার্ন হওয়া উচিত। সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কোনো ধরনের রেসিজমের শিকার হবেন না, এবং হচ্ছে আপনার ট্রিটমেন্ট পারপাসের ক্ষেত্রেও আপনি কোনো ধরনের রেসিজমের শিকার হবেন না। এমন না যে মানে আপনি অন্য দেশ থেকে আসছেন দেখে, আপনি মাইগ্রেন্ট দেখে আপনার সোশ্যাল সিকিউরিটিটা একরকম, আর হচ্ছে যারা এখানকার সিটিজেন বা অজি তাদের সোশ্যাল সিকিউরিটিটা একরকম। আর হচ্ছে ধরেন আপনি হসপিটালে গেছেন, আপনারও বসে থাকতে হবে 10 ঘন্টা, যে অজি তারও বসে থাকতে হবে 10 ঘন্টা। সো এসব দিক দিয়ে ওরা কোনো ধরনের রেসিজম করে না। তো এদিক থেকে আসলে মানে অস্ট্রেলিয়া বেস্ট একটা দেশ থাকার জন্য। হ্যাঁ, আর হচ্ছে প্রফেশনাল লেভেলের যে রেসিজমগুলোর কথা আমি বলছি আর কি, প্রফেশনাল লেভেলের রেসিজম আসলে কোন দেশে নাই? প্রফেশনাল লেভেলের রেসিজম সব দেশেই আছে। আর
অস্ট্রেলিয়াতে সেক্ষেত্রে আসলে প্রফেশনাল লেভেলের রেসিজমটা খুব কম। এখানে আসলে দেখা গেছে প্রফেশনাল লেভেলে রেসিজমটা কেন বেড়ে গেছে, কারণ এখানে দেখা গেছে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, ভুটানি, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, হ্যাঁ, চায়না, জাপান, কোরিয়া, এদের সংখ্যা অনেক বেশি। তো ওখানকার মানুষের সংখ্যা যেহেতু বেশি, তো ওদের কমিউনিটিটাও আসলে খুবই স্ট্রং, এবং ওরা খুব মনে প্রাণে চায় ওদের কমিউনিটির বা ওদের দেশের কোনো একটা লোক যখন অস্ট্রেলিয়াতে আসে তখন তাকে কত সহজে একটা জব ম্যানেজ করে দেওয়া যায়, কত সহজে তাকে একটা বাসা ম্যানেজ করে দেওয়া যায়, মানে কিভাবে তাকে হেল্প করা যায় সেটার জন্য তারা মনে প্রাণে চেষ্টা করে। ওই কমিউনিটিগুলো এতটাই স্ট্রং, হ্যাঁ, ওদের বন্ডিংটা খুবই ভালো। বাট আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা আসলে অন্যদেরকে মানে কি বলবো, যে হচ্ছে যে ওরা ওদের ভাই ব্রাদারদেরকে টানতেছে, মানে ইন্ডিয়ানকে বেশি করে শিফট দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। তো যেখানে দেখা গেছে বাঙালিরা ম্যানেজারিয়াল পোস্টে আছে, হ্যাঁ, তারা আপনাকে কতটুকু হেল্প করতেছে আমাদের দেখার বিষয় সেটা। বাঙালিরা তো আসলে মানে খুব একটা চায় না যে হচ্ছে অন্য বাঙালি তার চাইতে উচ্চ পজিশনে চলে যাক আর কি, এটা বাঙালিদের কখনোই হজম হয় না। কিন্তু অন্যান্য দেশের এই জিনিসটা খুবই হজম হয়, তারা চায় যে হচ্ছে আমার চাইতেও অন্য কেউ ভালো থাকুক বা তাকে আমি কতটুকু হেল্প করতে পারবো। তো এটা অন্য কমিউনিটির একটা সুবিধা আর কি। যেমন ধরেন আপনি যদি এখন এখানে আসেন, আপনি যেখানে ক্যাশ জব, হ্যাঁ, ওরকম কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে আপনি যদি বলেন যে আমি ইন্ডিয়ান, যেখানে পাসপোর্ট দেখার কোনো সুযোগ নেই, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার সুযোগ নেই, আপনি যদি হিন্দিতে কথা বলেন এবং হচ্ছে আপনি বলেন যে আপনি ইন্ডিয়ান, তাহলে দেখা গেছে সে তৎক্ষণাৎ আপনাকে চাকরিতে নিয়ে নিবে বা হচ্ছে সে অন্য কোনো রেস্টুরেন্টে চাকরির ব্যবস্থা করে দিবে। কিন্তু আপনি কোনো জায়গায় গিয়ে, কোনো বাঙালি রেস্টুরেন্টে গিয়ে আপনি যদি পরিচয় দেন যে হচ্ছে আপনি বাংলাদেশি, সে আপনার জন্য ওই রেস্টুরেন্টে চাকরি ম্যানেজ করে দেওয়ার বা অন্য কোথাও চাকরি ম্যানেজ করে দেওয়ার জন্য অতটুকু চেষ্টাটা করতেছে কিনা, এটা আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে তো আমরা গত 1.5 বছরে দেখি নাই যে হচ্ছে কেউ এই ধরনের চেষ্টা করছে আর কি। তো এটা আসলে আমাদের কমিউনিটির প্রবলেম, এটা আমাদের কান্ট্রির প্রবলেম। বাঙালিরা আসলে বাঙালিদেরকে হেল্প করতে চায়, এই পার্সেন্টেজটা খুবই কম, 2 to 10%, আর যারা হেল্প করতে চায় না ওই পার্সেন্টেজটা বেশি, 90% বলা যায়। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে রেসিজম অস্ট্রেলিয়াতে বেশি নাকি বাংলাদেশে বেশি, সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওগুলো শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে অন্য আরও অনেক স্টুডেন্টরা তাদের প্রশ্নের উত্তর পায় এবং তাদের একটু হেল্প হয়। আর আমার মতো এরকম এক্সপিরিয়েন্স অস্ট্রেলিয়াতে এসে আপনাদের কাদের কাদের হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং। নমস্কার।